আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব জুওলজির খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় সমন্বয় ও নিয়ন্ত্রণ, এবং এই সমন্বয় নিয়ন্ত্রণ থেকে মেনলি দুইটা জায়গা থেকে কোশ্চেন খুবই বেশি আসে। তার একটি জায়গা অর্থাৎ মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, আর একটি জায়গা হচ্ছে কর্টিক স্নায়ু সম্পর্কে। এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই মস্তিষ্কের কিন্তু তিনটি অংশ, একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, একটা মধ্য মস্তিষ্ক, একটা পশ্চাৎ মস্তিষ্ক। এই যে মস্তিষ্কের ছবি দেখছো, এই যে সামনের অংশটা কিন্তু অগ্র মস্তিষ্ক, এই যে মাঝখানে যে অংশ দেখছো এটা মধ্য মস্তিষ্ক, আর এই যে পিছনে যে ষোলো শামুকের মতো অংশ দেখছো এটা কিন্তু পশ্চাৎ মস্তিষ্ক। তো প্রথমে আমরা অগ্র মস্তিষ্ক সম্পর্কে জানবো। দেখো অগ্র মস্তিষ্ক কি, মস্তিষ্কের প্রধান অংশ গঠন করে এই অগ্র মস্তিষ্ক। দেখো মস্তিষ্কের ম্যাক্সিমাম অংশ জুড়েই কিন্তু এই অগ্র মস্তিষ্ক। এটি আবার তিনটা অংশে বিভক্ত, সেটা হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। এই দেখো উপরের যে অংশটা দেখছো এটা হচ্ছে সেরেব্রাম, আর এই যে মাছের এইখানে মাঝখানে এইখানে আছে থ্যালামাস, আর এই যে নিচে আছে তোমার হাইপোথ্যালামাস। প্রথমে সেরেব্রাম সম্পর্কে জানবো। সেরেব্রাম হচ্ছে দুইটা খণ্ডে বিভক্ত, একটা তোমার ডান খণ্ড, একটা বাম খণ্ড। খণ্ডগুলোকে বলা হয় সেরেব্রাল হেমোস্ফিয়ার, এবং এটি মস্তিষ্কের সব থেকে বড় অংশ কিন্তু সেরেব্রাম। এটি মস্তিষ্কের প্রায় কত মোট ওজনের, মস্তিষ্কের যে মোট ওজন তার প্রায় 80%ই হচ্ছে সেরেব্রাম। আমরা জানি কি মস্তিষ্কের ওজন এভারেজে কত 1.5 থেকে 2 কেজি, তাহলে এর 80% ওজনই কিন্তু এই সেরেব্রামে। তার মানে কি মস্তিষ্কের ম্যাক্সিমাম কিন্তু এই সেরেব্রাম নিয়ে আছে। হেমোস্ফিয়ার দুটোর উপরিভাগে একটি গভীর অনুদৈর্ঘ্য খাদের মাধ্যমে পৃথক থাকলেও ভিতরের দিকে কর্পাস ক্যালোসাম নামক চওড়া স্নায়ুগুচ্ছ দিয়ে যুক্ত। অর্থাৎ এটা দেখো দুটি অনুদৈর্ঘ্য খাদের মাধ্যমে এরা পৃথক থাকে, যে সেরেব্রামগুলো উপরিভাগের দিকে, হেমোস্ফিয়ারগুলো যে উপরিভাগের দিকে দুটো অনুদৈর্ঘ্য খাদের মাধ্যমে পৃথক থাকে, কিন্তু এরা কিন্তু কর্পাস ক্যালোসাম দিয়ে তোমার এই যে স্নায়ুগুচ্ছ থেকে কর্পাস ক্যালোসাম এটা দিয়ে যুক্ত থাকে। এটা কিন্তু ডেন্টাল 16-17 সালের কোশ্চেন, যেটা কোন স্নায়ু দিয়ে যুক্ত থেকে কর্পাস ক্যালোসাম। একইভাবে আমরা যদি বেলামে যাই তাহলে তোমরা দেখবা বেলাম হচ্ছে ভার্মিস দিয়ে যুক্ত থাকে, এটা আমরা পরে পড়বো। দেখো সেরেব্রামের প্রাচীর কিন্তু দুইটা স্তর নিয়ে গঠিত, দুইটা স্তর। বাইরের যে স্তরটা থাকে, বাইরেরটা হচ্ছে গ্রে ম্যাটার, আর ভিতরের স্তরটা হচ্ছে হোয়াইট ম্যাটার থাকে। তো তোমরা কি মনে রাখবা, যখন মনে রাখবা আমরা যখন টাক করি, অর্থাৎ মাথা টাক করলে কি আমাদের একটা মানে ধূসর ধূসর মানে আবরণ হয় না, মানে বাইরের দিকে। ওই জন্যে আমরা যখন টাক করি এই যে উপরের অংশে ধূসর ধূসর, এই জন্যে বাইরে গ্রে ম্যাটার আর ভিতরে হচ্ছে হোয়াইট ম্যাটার। একইভাবে আমাদের মেরুদণ্ডের স্পাইনাল কর্ডটা কিন্তু উল্টা, অর্থাৎ স্পাইনাল কর্ডের বাইরে থাকে হোয়াইট ম্যাটার আর ভিতরে থাকে গ্রে ম্যাটার। তাহলে আমরা কীভাবে মনে রাখবো, যে আমরা টাক করলে আমাদের যে মাথার চামড়া দেখা যায় সেটা হচ্ছে ধূসর, এই জন্য সেরেব্রামের বাইরে গ্রে ম্যাটার। তাই বলা আছে যে বহিস্তর গ্রে ম্যাটার দিয়ে গঠিত, এবং বাইরে হচ্ছে সেরেব্রাল কর্টেক্স থাকে, আর ভেতরে থাকে কি সেরেব্রাল মেডুলা। ভিতরের যে ভিতরের স্তর অন্তঃস্তর হোয়াইট ম্যাটার, এবং এখানে সেরেব্রাল মেডুলা থাকে। এই দেখো এই যে উল্লেখ, এই যে স্পাইনাল কর্ডের কথা কিন্তু আমি বলে দিয়েছি যে সুষুম্নাকাণ্ড আর স্পাইনাল কর্ড একই জিনিস, জাস্ট বাংলা ইংলিশটা এটার ক্ষেত্রে হোয়াইট ম্যাটার থাকে বাইরের দিকে, ওই যে আমি বললাম উল্টা, তার মানে হোয়াইট ম্যাটার বাইরে আর গ্রে ম্যাটার থাকবে ভিতরের দিকে। দেখো ডান সেরিব্রাল হেমোস্ফিয়ার কিন্তু দেহের বাম অংশ, আর বাম সেরিব্রাল হেমোস্ফিয়ার দেহের ডান পাশ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তোমার এই সাইডটা যদি হয় ডান পাশ, তাহলে এই সাইডটা বাম পাশ নিয়ন্ত্রণ করবে, বাম পাশ নিয়ন্ত্রণ করবে ডান পাশে। আমরা একটু পরে দেখবো যে পন্সে যে এরা হচ্ছে প্যাঁচ খেয়ে আলাদা হয়ে যায়, অর্থাৎ এরা ওই পন্সের ওইখানে যাই, মানে এরকম তোমার প্যাঁচ লাগে। ধরো এই ডান অংশ আসে এইভাবে বাম দিকে পেঁচাই চলে যায়, আবার বাম অংশ আসে এইভাবে পেঁচায় ডান দিকে চলে যায়। এই জন্য হচ্ছে তোমার মেনলি ডান অংশ বাম পাশ, বাম অংশ ডান পাশে। এই প্যাঁচটা লাগে কোথায়, পন্সের ওইখানে, যে আমরা এটা পড়বো। ওই জন্য ডান অংশ বাম পাশ, বাম অংশ ডান পাশ, এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এখানে কিন্তু সেরেব্রামের সেই ছবিতে দেখাই, এই যে ছবিটা তোমরা দেখছো,
দেখো এই যে কিছু উঁচু উঁচু ভাঁজের মধ্যে কিছু উঁচু উঁচু জায়গা আছে, এই উঁচু জায়গা মানে উঁচু উঁচু ভাঁজ ভাঁজগুলা এগুলাকে বলা হয়েছে জাইরি। আর দেখো কিছু নিচু, এই যে দাগ দাগ দাগের মধ্যে নিচু হয়ে গেছে, এই যে নিচু দাগ। আর দেখো কিছু দাগ না, এগুলো উঁচু উঁচুগুলোকে বলা হয় জাইরি, আর যেগুলো দাগ দাগ নিচু ওইগুলাকে বলা হয় সালকি। দেখো তাই বলা আছে যে সেরেব্রাল কর্টেক্সের বহির্তলে কুণ্ডলিত অসংখ্য ভাঁজের সৃষ্টি করে। ভাঁজের উঁচু স্থানগুলোকে বলা হয় জাইরি, আর এই যে নিচু স্থানগুলোকে বলা হয় সালকি। এখানে এক বচন দেওয়া আছে, জাইরির এক বচন জাইরাস আর সালকির এক বচন সালকাস, যদিও এগুলো তো একটা আসে না। এবার দেখো এখানে কিন্তু পাঁচটি সেরেব্রামকে মোট 5টি খণ্ড বা লোবে আমরা বিভক্ত করছি। তো এই 5টি লোব এবং এদের কাজ সম্পর্কে জানা লাগবে। এর মধ্যে হচ্ছে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব এবং লিম্বিক লোব আছে। এই 5টা লোব এবং এদের কাজ, অর্থাৎ সেরেব্রামকে আমরা এই 5টা ভাগে ভাগ করছি। দেখো ফ্রন্টাল লোব, এটি মেনলি মানুষের যে মানসিক বোধ থাকে। ফ্রন্টাল বলতে কি, যে কপাল সামনের অংশটা, মানসিক বোধ যেমন স্মৃতি, বুদ্ধি, চিন্তা, শিক্ষা, সৃজনশীলতা এগুলো নিয়ন্ত্রণ করে। এর ফ্রন্টাল লোবটা হচ্ছে বাককেন্দ্র। এবার সব প্যারাইটাল লোব, প্যারাইটাল লোব হচ্ছে সাধারণ অনুভূতি, যেমন কি ব্যথা, স্পর্শ, উষ্ণতা ইত্যাদি কেন্দ্র এবং স্বাদ কেন্দ্র। প্যারাইটাল লোবটা হচ্ছে স্বাদ কেন্দ্র। এবার টেম্পোরাল লোব কিন্তু শ্রুতি কেন্দ্র, টেম্পোরাল লোব হচ্ছে শ্রুতি কেন্দ্র। একইভাবে অক্সিপিটাল লোব হচ্ছে দৃষ্টি কেন্দ্র, এবং লিম্বিক লোব যেটা সহজাত প্রভৃতি, খাদ্য গ্রহণ, রেশন, জনন ইত্যাদি। তো সেরেব্রামের কাজ মনে রাখার একটা সংক্ষেপ টেকনিক বলি। যদি একটা নেমোনিক, দেখো সেরেব্রাম কি মস্তিষ্কের ম্যাক্সিমাম জায়গা না, তাহলে সেরেব্রাম কি, এটা হচ্ছে আমাদের কি মস্তিষ্কের ফার্স্ট ক্লাস অংশ। তাহলে তো ফার্স্ট ক্লাস অংশগুলো সেরেব্রামই করবে। ফার্স্ট ক্লাস অংশের মধ্যে তোমার বুদ্ধি আছে, চিন্তা আছে, সৃজনশীলতা আছে, তারপরে শ্রুতি, দৃষ্টি, আমাদের যে সহজাত মানে আমাদের বডির যে ফার্স্ট ক্লাস কাজগুলো হয় মানে সবথেকে গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু সেরেব্রাম নিয়ন্ত্রণ করবে। কারণ কি, যে 80% এই তোমার মোট ওজনের 80% সেরেব্রাম, বৃহত্তর অংশ, সব থেকে বড় অংশ, তাহলে ও সব থেকে ভালো ভালো কাজগুলোই তো করবে। সেরেব্রামের কাজ মনে রাখার একটা নেমোনিক আছে। আচ্ছা আগে আমি নেমোনিকটা দিই। দেখো নেমোনিকটা কি, সেরা কথা বলার ইচ্ছাই মানুষের উন্নত সহজাত প্রবৃত্তি। এটা হচ্ছে নেমোনিক, সেরা কথা বলার ইচ্ছাই মানুষের উন্নত সহজাত প্রবৃত্তি। এবার চলো মিলাই। এই দেখো এই যে চিন্তা, বুদ্ধি, ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি, যে উন্নত উন্নত, এই যে উন্নত পাওনে উন্নত সহজাত প্রবৃত্তি। তারপরে যে কথা বলার ইচ্ছা, অর্থাৎ কি, যে বাক শক্তি, তারপরে যে মানসিক বোধ নিয়ন্ত্রণ করে, তারপরে যে অনুভূতি বা প্রবৃত্তি, যে এগুলো অনুভূতি বিশ্লেষণে যেসব সেরা সেরা অনুভূতি বিশ্লেষণ, সবই কিন্তু সেরা সেরা। আচ্ছা এখানে অনেক ইম্পর্টেন্ট, যে দেহের সব ঐচ্ছিক পেশির কার্যকলাপ বললে হবে সেরিব্রাম। ওই দেখো পেশির কার্যকলাপ সেরেব্রাম, কিন্তু যদি বলে পেশির টান তাহলে কিন্তু সেরেবেলাম হবে। এখানে প্রচুর প্যাচ লাগে যে কোনটা কার। পেশির কার্যকলাপ বললে সেরেব্রাম, কিন্তু যদি বলি পেশির টান তাহলে আবার সেরেবেলাম। আমাদের বিভিন্ন সহজাত প্রবৃত্তি, যে আমরা বলছি সেরা কথা বলার ইচ্ছাই উন্নত সহজাত প্রবৃত্তি। আর কথা বলার ইচ্ছা কি, যে চিন্তা, বুদ্ধি, ইচ্ছা শক্তি, বাক শক্তি, এগুলো সব সেরেব্রাম নিয়ন্ত্রণ করে। তো এই সন্দেহে তোমরা মনে রাখতে পারো। আর একটা শর্টকাট টেকনিক, যে আমাদের বডির যত ফার্স্ট ক্লাস কাজ আছে সবই সেরেব্রাম। এরা সব থ্যালামাস, এরা হচ্ছে সেরেব্রাল হেমোস্পিয়ারে সেরেব্রাল মেডুলায় অবস্থিত এবং গ্রে ম্যাটার দিয়ে গঠিত। ওটা সেরেব্রাল মেডুলা মানে কি, একটু ভিতরের দিকে অবস্থিত এবং গ্রে ম্যাটার দিয়ে ওটি গঠিত, এবং এটি হচ্ছে ডিম্বাকার অঞ্চল। তাহলে থ্যালামাস কীরকম, থ্যালামাস হচ্ছে ডিম্বাকার অঞ্চল, এটি একটি যোজক তন্তু দিয়ে যুক্ত থাকে। এই দেখো এই যে থ্যালামাস, দেখো এই যে ডিমের সাইজের, এবং এটা দেখো একটু গ্রে মানে গ্রে কালারের, একদম হোয়াইট না কিন্তু। তো তোমরা এই ছবি দেখে হচ্ছে মনে রাখবা যে ডিম্বাকার গ্রে কালারের। এই যে উপরের অংশটা সেরেব্রাম, এটা থ্যালামাস, এই যে গ্রে কালারের, নিচে ছোট যেটা দেখছো থ্যালামাসের নিচে, এটা কিন্তু হাইপোথ্যালামাস। থ্যালামাসের কিছু কাজ আছে, যেমন এরা সংজ্ঞাবহ স্নায়ু রিলে স্টেশন হিসেবে কাজ করে। চাপ, স্পর্শ, যন্ত্রণা, প্রকৃতির স্থূল অনুভূতির কেন্দ্র, আবেগ কেন্দ্র, অভ্যন্তরীণ অঙ্গের কেন্দ্রের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। মানুষের ব্যক্তিত্ব, সামাজিক
আচরণের প্রকাশ ঘটায়, ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা ও পরিবেশ সম্পর্কে সতর্ক করে তোলে। তো এইভাবে টানা পড়ে আসলে মনে রাখা কঠিন, এজন্য এরও একটা নেমোনিক আছে। চলুন আমরা নেমোনিকটাকে দেখে আসি। থ্যালামাসের নেমোনিক হচ্ছে স্টেশন কেন্দ্রে ঘুমন্ত মানুষকে স্পর্শ করো না। দেখবা স্টেশনে অনেকেই কি ঘুমাই থাকে, রাত্রে ঘুমাই থাকে। আমাদের কি উচিত, এদের কিন্তু আমরা মানে জাগায় তুলবো না, এরা যতক্ষণ ঘুমাবে এদেরকে ঘুমাইতে দেবো। কারণ এখানে অনেক গরিব মানুষ থাকে, অনেকের ঘুমে অনেক সব ব্যাঘাত ঘটে, অনেক পারিপার্শ্বিক ব্যাপার থাকে। এই জন্য আমরা যারা স্টেশনে ঘুমাই তাদেরকে ঘুমাইতে দেবো। এই জন্য কি স্টেশন কেন্দ্রে ঘুমন্ত মানুষকে স্পর্শ করো না। এবার চলো আমরা মিলাই। এই দেখো স্টেশন, স্টেশন দিয়ে আমরা কি মনে রাখবা, এই যে রিলে স্টেশন হিসেবে কাজ করে সংজ্ঞাবহ স্নায়ুর। তারপরে এই যে ঘুমন্ত মানুষ, ঘুমন্ত মানুষ দিয়ে আমরা কি মনে রাখবো, যে ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলে। তারপরে কেন্দ্র, স্টেশন কেন্দ্রে, কেন্দ্র দিয়ে আমরা কি মনে রাখবো, এটা হচ্ছে অনুভূতির কেন্দ্র। যত কেন্দ্র আছে, অনুভূতির কেন্দ্র, আবেগ কেন্দ্র, অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রণ কেন্দ্র। তো সকল কেন্দ্র হচ্ছে থ্যালামাস। এবার দেখো স্পর্শ করোনা দিয়ে আমরা কি মনে রাখবো, স্পর্শ করোনা দিয়ে আমরা মনে রাখবো এই যে স্পর্শ চাপ যন্ত্রণা, চাপ স্পর্শ যন্ত্রণা, এটা দিয়ে আমরা মনে রাখবো কি, যে স্পর্শ করো না। তাহলে কি স্টেশন কেন্দ্রে ঘুমন্ত মানুষকে স্পর্শ করো না, এটা দিয়ে আমরা থ্যালামাসের কাজটা সহজেই মনে রাখতে পারি। আর হাইপোথ্যালামাস দেখো, এটা হচ্ছে থ্যালামাসের একদম ঠিক নিচে অবস্থিত। আমরা যে ছবিতে দেখছি, এই দেখো এটাও কিন্তু থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত, এবং এটাও হচ্ছে গ্রে ম্যাটার দিয়ে অবস্থিত। একদম ঠিক থ্যালামাসের নিচে অবস্থিত হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসটা হচ্ছে থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত, গ্রে ম্যাটার অবস্থিত, এবং অন্তরে অন্তঃস্তর 1 ডজন পৃথক অঞ্চল বিভক্ত। এর ভিতরে কিন্তু 1 ডজন পৃথক অঞ্চল থাকে। এই বিভিন্ন অঞ্চল বিভিন্ন সুনির্দিষ্ট কাজ করে। এটি মূলত লিম্বিক সিস্টেম এবং আবেগ আচরণগত, মানে আবেগ রিলেটেড যত কিছু আছে সবই কিন্তু এই হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। তো হাইপোথ্যালামাসেরও কিছু কাজ আছে, কাজগুলো একবার আমরা রিডিং দিই। স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে, দেহতাপ নিয়ন্ত্রণ করে, ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, পীড়ন, ভালোবাসা, ঘৃণা, উদ্বেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ভ্যাসোপ্রেসিন ও অক্সিটোসিন নামক 2 রকমের নিউরোহরমোন সরাসরি ক্ষরিত হয় এবং তা পশ্চাৎ পিটুইটারির মধ্যে জমা থাকে। তো এটাও আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখবো। নেমোনিকটা হচ্ছে অভিস্বয়ংক্রিয় দেহতাপ ও রক্তচাপ নিয়ন্ত্রিত খুব ভালো ঘড়ি পড়লো। তাহলে নেমোনিকটা কি, অভিস্বয়ংক্রিয় দেহতাপ ও রক্তচাপ নিয়ন্ত্রিত খুব ভালো ঘড়ি পড়লো। এটা দিয়ে আমরা চলো এবার মিলাই। প্রথমে আসো দেখো ওভি, ওভির অ ফর অক্সিটোসিন, ভি ফর ভ্যাসোপ্রেসিন। তাহলে কি ভ্যাসোপ্রেসিন ও অক্সিটোসিন নামক 2টি নিউরো হরমোন ক্ষরণ করছে এবং এটি পশ্চাৎ পিটুইটারির মাধ্যমে জমা হয়। আমরা কিন্তু যখন হরমোন অংশ পড়বো তখন এটা দেখবো কোন জায়গা থেকে কোন হরমোন ক্ষরিত হয়। তো তোমরা এখনই মনে রাখবে যে অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিন এই দুটো পশ্চাৎ পিটুইটারি থেকে আসে। এবার দেখো স্বয়ংক্রিয়, স্বয়ংক্রিয় দেখি, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করে। এবারে দেহতাপ ও রক্তচাপ, এই যে দেহতাপ নিয়ন্ত্রণ করে, বা রক্তচাপও কিন্তু এই যে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। দেহতাপ আর রক্তচাপ দিয়ে মিলাই দিলাম। এবার খুব ভালো ঘড়ি পড়লো, যেটি কিন্তু জীবতাত্ত্বিক ঘড়ি হিসেবে কাজ করে। সেখানে দেওয়া নাই, হাইপোথ্যালামাস কিন্তু জীবতাত্ত্বিক ঘড়ি হিসেবে কাজ করে। এটা হচ্ছে একটা এক্সট্রা ইনফো, এটা তোমরা মনে রাখবে যে জীবতাত্ত্বিক ঘড়ি হিসেবে কে কাজ করে। এটা হচ্ছে আলিম স্যারের একটা তথ্য, এখানে দেওয়া নাই। এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এবার সব মধ্য মস্তিষ্ক। তাহলে আমরা হাইপোথ্যালামাস কি দিয়ে মনে রাখলাম, অভিস্বয়ংক্রিয় দেহতাপ ও রক্তচাপ নিয়ন্ত্রিত খুব ভালো ঘড়ি পড়লো। মধ্য মস্তিষ্ক, প্রথমে আমরা ছবি দেখি। এই দেখো এটা হচ্ছে আমার মধ্য মস্তিষ্ক।
দেখো মধ্য মস্তিষ্ক কার নিচে, হাইপোথ্যালামাসের নিচে। আবার এই যে পশ্চাৎ মস্তিষ্কের এই যে প্রথম অংশ সেরেবেলাম, এটা হাইপোথ্যালামাস, এটা সেরেবেলাম, এর মাঝখানের যে অংশটা এটাই হচ্ছে তোমার কি মধ্য মস্তিষ্ক। তাহলে যে হাইপোথ্যালামাসের নিচে এবং সেরেবেলামের সামনে অবস্থিত ছোট সংকুচিত, আমরা কি দেখলাম ন্যারো একটা অঞ্চল না, অংশকে মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালন বলে। মধ্য মস্তিষ্কের আরেক নাম কিন্তু মেজেনসেফালন। আচ্ছা, অগ্র মস্তিষ্কের আরেক নাম কিন্তু প্রোজেনসেফালন। অগ্র মস্তিষ্ক বললে, মধ্য মস্তিষ্ক বললে মেজেনসেফালন। আর আমরা যদি বলি পশ্চাৎ মস্তিষ্ক তাহলে কিন্তু হবে রম্বেনসেফালন। দেখো এটি মধ্য মস্তিষ্ক কিন্তু আমার হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত এবং কেন্দ্রীয় গহ্বরকে ঘিরে রাখে। এই দেখো এটি কিন্তু হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত, যে মধ্য মস্তিষ্ক কিন্তু হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত এবং কেন্দ্রীয় গহ্বরকে ঘিরে রাখছে। মধ্য মস্তিষ্কের আবার চারটা অংশ, টেকটাম, এই যে টেকটাম, সেরিব্রাল অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেরিব্রাল পেডাঙ্কল। চারটি অংশ তো জানলাম, এবার প্রত্যেকটা অংশের আলাদা কিছু কাজ আছে, বা কী কাজ করে এটা জানবো। আর মধ্য মস্তিষ্ককে আমরা মনে রাখবো কি, যে এটা হচ্ছে মেনলি সাংবাদিকরা কী করে, সাংবাদিকরা হচ্ছে প্রথমে দেখে শোনে তারপর প্রতিবেদন তৈরি করে। তো এরাও সেম কাজ করে, প্রথম দর্শন, শ্রবণ, প্রতিবেদন তৈরি, এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের মেনলি কাজ। এই যে দর্শন, শ্রবণ এবং প্রতিবেদন সৃষ্টি, এটা হচ্ছে সাংবাদিকের কাজ। তাহলে মধ্য মস্তিষ্ক হচ্ছে আমার সাংবাদিক। এ দেখো এবার মধ্য মস্তিষ্কে দেখো টেকটামটা হচ্ছে মধ্য মস্তিষ্কের পৃষ্ঠীয় অংশ, অর্থাৎ এই যে উপরের সাইডে যে পৃষ্ঠীয় দিকে যে অংশ থাকে এটাই হচ্ছে টেকটাম, যদি এখানে চিত্র অত ভালোভাবে দেওয়া নাই। এবার হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট, মধ্য মস্তিষ্কের ভিতরে অবস্থিত এবং তৃতীয় ও চতুর্থ গহ্বরকে যুক্ত করেছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট। তৃতীয় চতুর্থ এটা থাকলে হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট। এবার দেখো একটা আছে কর্পোরা কোয়াড্রিজেমিন, একটা আছে সেরিব্রাল পেডাঙ্কল। এটা কিন্তু যে প্যাচ লাগে একটা আছে, দেখো কর্পোরা কোয়াড্রিজেমিনা আগে দেখায় রাখি, যে কর্পোরা কোয়াড্রিজেমিনা যদি পৃষ্ঠদেশ থাকে তাহলে হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনা, আর অঙ্কীয় দেশ থাকলে সেরিব্রাল পেডাঙ্কল। কাজ কিন্তু একই মনে হয়, কিন্তু তোমার এটা কীভাবে আলাদা করবে, পৃষ্ঠদেশ দেখলে কর্পোরা কোয়াড্রিজেমিনা, অঙ্কীয় দেশ দেখলে সেরিব্রাল পেডাঙ্কল। তাহলে কর্পোরা কোয়াড্রিজেমিনার কাজ কি, এটি মধ্য মস্তিষ্কের পৃষ্ঠদেশে অবস্থিত এবং দুটি গোলাকার খণ্ড নিয়ে গঠিত, মানে এটা হচ্ছে পৃষ্ঠদেশে থাকে কর্পোরা কোয়াড্রিজেমিনা। আর সেরিব্রাল পেডাঙ্কল কি মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশে অবস্থিত দুটি নলাকার ও পুরু স্নায়ুরজ্জু দিয়ে গঠিত। তাহলে সেরিব্রাল পেডাঙ্কল দেখো এই যে কর্পোরা কোয়াড্রিজেমিনা দেখা হয় যে পৃষ্ঠীয় দেশে, তাহলে ভিতরের দিকে অঙ্কীয় দেশ হবে একটু ভিতরের দিকে, এখানে থাকবে হচ্ছে তোমার কি সেরিব্রাল পেডাঙ্কল, যদিও ছবিতে পেডাঙ্কলের এটা এভাবে আইডেন্টিফাই করা নাই। এই যে ভিতরের সাইডটা কর্পোরা কোয়াড্রিজেমিনা এখানে, তো তাহলে যে অঙ্কীয় দেশ একটু ভিতরে বেলামের উপরে এইখানে হচ্ছে তোমার সেরিব্রাল পেডাঙ্কলটা থাকবে। আর কাজ কী হয়েছে বলছি, সাংবাদিক, দর্শন, শ্রবণ আর প্রতিবেদন। আর অগ্র পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কে সংযোগ ঘটাবে, অবশ্যই তো মধ্য, দেখো অগ্র শেষ, পশ্চাদের শুরু এইখানে, মাঝখানে তো মধ্য, তাহলে এই দুইজনের মধ্যে কানেকশন তো অবশ্যই মধ্য মস্তিষ্ক ঘটাবে। এই জন্য মধ্য মস্তিষ্কের কাজ হচ্ছে অগ্র পশ্চাৎ মস্তিষ্কের মাধ্যমে মধ্যে আর কি যোগসূত্র এই মধ্য মস্তিষ্করে রক্ষা করবে। এবার এসো পশ্চাৎ মস্তিষ্কের পার্ট কিন্তু তিনটাই, দেখো প্রথমে হচ্ছে সেরেবেলাম, এই যে উপরে, তারপরে এই যে পন্স, এই যে নলাকার মতো, আর নিচে সবার নিচে হচ্ছে মেরুনা অবলঙ্গটা, এই দিক দিয়েই তোমার স্পাইনাল কর্ডে চলে গেল। পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে বড় অংশ কিন্তু সেরেব্লাম, এবং এটি হচ্ছে সেরেবেলামে, এরাও কিন্তু সেরেব্রাল হেমোস্ফিয়ারের নিচে অবস্থিত এবং গোলার্ধ দুটি ভার্মিস নামে একটি ক্ষুদ্র যোজকের সাহায্যে যুক্ত। এই যে আমরা কি বলছি, যে সেরেব্রাম বললে হচ্ছে কর্পাস ক্যালোসাম, আর সেরেবেলাম বললে কি ভার্মিসের মাধ্যমে যুক্ত থাকে। এদের গড় ওজন 150 গ্রাম, সেরেবেলামের গড় ওজন হচ্ছে 150 গ্রাম। আর সেরেব্রাম কি 80% না, এটা হচ্ছে তোমার বইয়ে দেওয়া না, এটা একটা এক্সট্রা ইনফো, যে সেরেবেলাম কিন্তু মস্তিষ্কের মোট 11%, তাহলে 80% সেরেব্রাম, আর সেরেবেলাম বললে কত পার্সেন্ট, এটা হচ্ছে 11%। আলিম স্যারের ইনফো সবাই একটু মনে রাখবা। এবার দেখো এখানে সেরেব্রাম আর সেরেবেলামের হচ্ছে একটা পার্থক্য দেওয়া আছে।
সেরেব্রাম হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ, সেরেবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এটা আমরা জানি, এটা অপেক্ষাকৃত বড়, সবচেয়ে বড় অংশ, অপেক্ষাকৃত ছোট, দ্বিতীয় বৃহত্তর। আমি বলছি দ্বিতীয় বৃহত্তর। বেশিরভাগ করটি গহ্বরের বেশিরভাগ অঞ্চল জুড়েই তোমার সেরেব্রাম। কত পার্সেন্ট? 80%। আর সেরেব্রামের নিচে পশ্চাৎ করটিকার খাঁজে, যে আমরা ছবি দেখছি পশ্চাৎ দিকে থাকে, দুটি পার্শ্বীয় সমগোলার্ধ নিয়ে গঠিত। গোলার্ধ দুটি ফাঁপা অর্থাৎ গহ্বরযুক্ত। অর্থাৎ সেরেব্রামের গোলার্ধগুলো কিন্তু ফাঁপা, আর এটাও পার্শ্বীয় সমগোলার্ধ নিয়ে গঠিত, এবং এদের গোলার্ধ দুটি নিরেট বা অর্থাৎ গহ্বরবিহীন। মানে তোমার সেরেব্রামের ক্ষেত্রে কিন্তু গোলার্ধ দুইটা ফাঁকা থাকবে, বাট সেরেবেলামের ক্ষেত্রে গোলার্ধগুলা নিরেট, অর্থাৎ এর কোনো স্পেস নাই। এই যে বলছি এদের সেরেব্রাম হলে গোলার্ধ দুটি কর্পাস ক্যালোসাম নিয়ে গঠিত, আর সেরেবেলামের ক্ষেত্রে গোলার্ধ দুটি কিন্তু ভার্মিস নিয়ে গঠিত। এর কিন্তু প্রতিটি গোলার্ধ 5টা লোব সেরেব্রামের। আমরা ওই যে কী পড়ছি, যে প্যারাইটাল, অক্সিপিটাল, লিম্বিক, এই লোবগুলো কিন্তু পড়ছি। আর সেরেবেলামে কিন্তু এরকম কোনো গহ্বর আলাদা কোনো লোব নাই, ও একা 100। এই দেখো, এদিকের গোলার্ধদের বিপরীত, অর্থাৎ বিপরীত অর্ধাংশের কাজ নিয়ন্ত্রণ করে। মানে সেরেব্রাম, ওই যে আমরা বলছি কি ডান অংশ বাম অংশের কাজ, বাম অংশ ডান অংশের কাজ, অর্থাৎ বিপরীত অর্ধাংশের কাজ নিয়ন্ত্রণ করে। কিন্তু সেরেবেলাম কিন্তু সেই অংশেরই, অর্থাৎ ডান সেরেবেলাম ডান অংশ, বাম সেরেবেলাম বাম অংশ। তো সেরেবেলাম হলে কিন্তু একই অংশ, কিন্তু সেরেব্রাম বিপরীত অংশ। সেরেব্রামের প্রধান কাজ আমরা কী করছি, সব ফার্স্ট ক্লাস কাজ: বুদ্ধি, চিন্তা, স্মৃতি, ভয়, ক্রোধ, চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন ইত্যাদি। স্নায়বিক বোধসময় কি, মানে যেহেতু এ ফার্স্ট ক্লাস অঙ্ক, এই জন্য ফার্স্ট ক্লাস কাজই করবে সেরেব্রাম। আর সেরেবেলাম কিন্তু সবই হচ্ছে চলাফেরা রিলেটেড। দেখো, দেহভঙ্গি, দেহের ভারসাম্য, চলন, এইগুলো হচ্ছে সেরেবেলাম করে। আর যদি ঐশ্বিক পেশির কার্যকলাপ বললে কিন্তু সেরেব্রাম, আবার যদি বলা হয় পেশির টান, তাহলে কিন্তু আবার সেরেবেলাম। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এবার আসলে দেখো পন্স। পন্স হচ্ছে এইটুকু মনে রাখবা যে এটা হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত এবং মেটুলার সামনের দিকে অবস্থিত একটি স্ফীত পিণ্ডাকার অংশ। এই দেখো পন্স, এখানে কিন্তু সাদা, কোনো গ্রে ম্যাটার নাই। আমরা কি দেখছি যে থ্যালামাস, হাইপোথ্যালামাসে গ্রে ম্যাটার আছে, কিন্তু পন্সে গ্রে ম্যাটার নাই। এটা মেডুলার সামনে, যে মেডুলার সামনে, এবং এই যে একটা দেখো পিণ্ডের মতো আছে, এটা একটা পিণ্ডাকার অংশ। পন্সের পন্সের মধ্য দিয়ে কিন্তু মস্তিষ্ক স্পাইনাল কর্ডের মধ্যকার স্নায়ুগুলো আড়াআড়িভাবে একে অপরকে অতিক্রম করে। এই দেখো তোমার কি, যে নিচ থেকে আমার স্পাইনাল কর্ড শুরু হচ্ছে না, তাহলে এখানে মস্তিষ্কের স্নায়ু এইখানে এই দিক দিয়ে আসে, আবার স্পাইনাল কর্ডের স্নায়ু আসে। এই পন্সে যেই কিন্তু এরা আড়াআড়িভাবে ওভারল্যাপ করে, যে এইখানে এসে এদের আর কি ওভারল্যাপটা হয়। উপর থেকে মস্তিষ্কেরগুলো আসে, আবার নিচ থেকে এই স্পাইনাল কর্ডেরগুলো মেডুলার মাধ্যমে চলে আসে। এই যে আড়াআড়িভাবে যে এই যে পন্স যে আড়াআড়িভাবে অতিক্রম করলো, এই যে বললাম না যে এইভাবে প্যাচ লাগে একটা, যে পন্স এসে এইভাবে একটা হয়, আর এই যে এইভাবে একটা হয়, মানে এইভাবে প্যাচ লেগে চলে যায়। দাঁড়াও দেখায় তোমার ছবিতে। এই দেখো মেনলি যেটা হয়, এইভাবে ডান অংশ বামের দিকে যায়, আবার এই যে এইভাবে মানে বাম অংশ ডানের দিকে চলে যায়। এই জন্যে তোমার পন্সের এটার কারণে ডান অংশ বাম দিকে এবং বাম অংশ ডান দিকে চলে যায়। তো বুঝতে পারছো আশা করি। এই কারণে বাম অংশ দেহের ডান অংশের এবং ডান অংশ দেহের বাম অংশের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, ওই যে প্যাচ লেগে যায়। তো চলো পন্সের কাজগুলো আমরা দেখি। এটি হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র বা রিফ্লেক্স সেন্টার হিসেবে কাজ করে, শ্বসন কাজ নিয়ন্ত্রণ করে, স্পাইনাল কর্ড ও মস্তিষ্কের মধ্যে সঞ্চালনের পথ হিসেবে কাজ করে, যে এখানেই তো তোমার অ্যানাস্টোমোসিসটা হচ্ছে বা আড়াআড়ি ওভারল্যাপিংটা হচ্ছে। এবার আসলে হচ্ছে মেডুলা অবলঙ্গটা বা মেডুলা। মেডুলা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের সব থেকে যে নিচের অংশটা, লোয়ার পার্ট, এটাই হচ্ছে মেডুলা। মেডুলার দৈর্ঘ্য দেওয়া আছে লম্বায় 3 সেন্টিমিটার, চওড়ায় 2, স্থূলতে 1.2 সেন্টিমিটার। এত বেশি আসে না, জাস্ট এগুলো একবার রিডিং দিবা। ইম্পর্টেন্ট হচ্ছে মেডুলার কাজ। মেডুলার কাজ মনে রাখার একটা শর্টকাট টেকনিক আছে। মনে রাখবো, তুমি একজনকে ফাঁসি দিবা, ফাঁসি দিলে ওই লোকে জাজ হবে, ওইটাই হচ্ছে মেডুলার কাজ। ধরো ওর কী হবে,
ওর হৃদস্পন্দন অনেক বেড়ে যাবে, ওর শ্বসন, গলধাকরণ, কাশি দেওয়া শুরু করবে, তারপর রক্তবাহিক আর কি ফাঁসি দিলে চাপ লাগে, সংকোচন হবে, তারপর ওর কি ওর ফাঁসির চাপে লালাক্ষরণ শুরু হয়, মানে তারপরে ওর কী হবে বমন হবে, মানে ও বমি করে দিতে পারে। ফাঁসি দিলে কিন্তু অনেকে মলমূত্র ত্যাগ করে ফেলে। তারপরে যে রক্তচাপ, পৌষ্টিক নালীর পেস্টালস, মানে কি সব একটু আর কি অস্বাভাবিক জিনিসগুলো হবে সব, যে হৃদস্পন্দন এই জাতীয় জিনিসগুলো কিন্তু তোমার মেডুলার মাধ্যমে বেশি হয়। অর্থাৎ তুমি একজনকে ফাঁসি দিলে যে জিনিসগুলো হবে ওইটা হচ্ছে মেডুলার কাজ। এখানে দেখো যে শ্বসন, স্পেশালি শ্বসন আর মলমূত্র থেকে, এই দুটো কিন্তু মেডুলায় মানে মেডিকেলের আগে আসছে। শ্বসনকে নিয়ন্ত্রণ করে মেডুলা। এখানে দেখবা শ্বসন কাজ নিয়ন্ত্রণ করা, যদি বলে কাজ নিয়ন্ত্রণ করা তাহলে কিন্তু হবে পজ। আর শুধু শ্বসন থাকলে মেডুলা, এটা মাইন্ড ইট, এটা প্যাচ লাগে। ওই যে সেই ঐচ্ছিক পেশির পেশিটান বলে সেরিবেলাম আর কার্যকলাপ বলে সেরিবেলাম, এখানেও কিন্তু শ্বসন নিয়ে পেঁয়াজ আছে। যদি কাজ নিয়ন্ত্রণ বলে তাহলে পন্স, আর যদি বলে শুধু শোষণ তাহলে হচ্ছে মেডুলা। এটা কিন্তু মেডিকেল 16-17 কোশ্চেন। আবার যদি বলে মলমূত্র ত্যাগ, এটাও মেডুলা। তাহলে ওই যে বললাম ফাঁসি দিলে কী কী হয়, মলমূত্র ত্যাগ তো হয়ে যেতে পারে, যে একটা মানুষকে ফাঁসি দিচ্ছে, এটা কিন্তু মেডিকেল 10-11 কোশ্চেন। এবার দেখো লাস্টের 4টা করটিক স্নায়ুর উৎপত্তিস্থল কিন্তু এই মেডুলায়, অর্থাৎ 9 থেকে 12 এই যে দেওয়া আছে, 9, 10, 11, 12, এই 4টা করটিক স্নায়ুর উৎপত্তিস্থল এই মেডুলা। এখন জাস্ট দেখে রাখো, যখন করটিক স্নায়ু পড়বো তখন কার উৎপত্তিস্থল কোথায়, কার কাজ কোনটা, কে কোন প্রকৃতির, এগুলো হচ্ছে ডিটেলে আমরা পড়বো যখন করটিক স্নায়ু পড়বো। এই দেখো অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন দেওয়া আছে, মধ্য মস্তিষ্ক পন্স এবং মেডুলা অবলঙ্গটাকে একত্রে ব্রেন স্টেম বলা হয়। অর্থাৎ তোমার মধ্য মস্তিষ্ক দেখছো, এই যে মধ্য মস্তিষ্ক, মেডুলা, পন্স, এইগুলাকে বলা হয় একত্রে ব্রেন স্টেম, মানে এই অংশটুকু, নট কিন্তু সেরেবেলাম, সেরেবেলাম কিন্তু বাদ যাবে। এখানে তোমার বহুপদী দেয় যে কোনটা ব্রেন স্টেমের অংশ নয়। এখানে 4টা অপশন থাকে, মধ্য মস্তিষ্ক থাকে, পন্স থাকে, মেডুলা থাকে, সেরেবেলাম থাকে। সবাই কি করে যে 3টা তো পশ্চাৎ মস্তিষ্কের, সেরেবেলাম, পন্স, মেডুলা, তাহলে এই 3টা হবে, সবাই মধ্য মস্তিষ্ক দাগায় দেয়। এই ভুল করা যাবে না, অবশ্যই মধ্য মস্তিষ্ক থাকবে আর পশ্চাৎ মস্তিষ্কের শেষের 2টা অংশ, অর্থাৎ তোমার এই মেডুলা আর পন্স, এগুলা কিন্তু হচ্ছে ব্রেন স্টেমের অন্তর্গত। তো আজকের এই ভিডিওতে আমি মোটামুটি যেই এই অধ্যায়ের সমন্বয় নিয়ন্ত্রণের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ 2টা অংশ একটা হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, এই নিয়ে আমরা আলোচনা করছি, অগ্র, পশ্চাৎ, মধ্য, এবং আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে সেটা হচ্ছে করটিক স্নায়ু এবং এর কাজ। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।